সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আজকের যে আমাদের যে অডিটোরিয়ামে কথা বলছি, যে শিশু ভবনটা, শিশু অধিকার পরিষদ, আমি শুনলাম যে 40টি সংগঠন নিয়ে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং এই প্রতিষ্ঠানের যারা পরিচালনা করেন তারা কোনো পেমেন্ট নেন, এখান থেকে যা ভাড়া আসে সেখান থেকে কর্মচারী বেতন দেন এবং অনেকে নিজেরা কন্ট্রিবিউট করে এই বিল্ডিং গুলো তৈরি করছে। এবং আমাদের আজকের যে সভাপতি সাহেব, বাংলাদেশ সবুজ সেনার সভাপতি নাসির ইকবাল চাঁদু সাহেব, উনি একটা বললেন যে আমরা প্রেসিডেন্ট জিয়া রহমানকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। আজকে যে শিশু একাডেমি যে জায়গাটা, সেই জায়গায় একটা প্রোগ্রাম হয়েছে শিশুদের নিয়ে, এবং এই পক্ষ থেকে শিশুদের সংগঠনের পক্ষ থেকে তাকে আহ্বান করা হয়েছিল এই জায়গাটা যেন শিশুদের জন্য একটা প্রতিষ্ঠান করে তোলা হয়। এবং তার পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব এই শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছেন ওই জায়গায়, এবং শিশু পার্কও প্রতিষ্ঠা করেছিল। তারপর আপনারা জানেন যে জিয়া রহমান নামে শিশু ভবনটির নাম করে পরিবর্তন করা হয়েছিল, শিশু পার্কও ভেঙে ফেলা হয়েছিল। অনেক দুর্যোগ, অনেক মোকাবেলা করে বাংলাদেশে আপনার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সৃষ্টি হয়েছে। এবং আজকের যে বাংলাদেশ, 17 বছরে আমরা একটা ফ্যাসিস্ট শাসনের বাংলাদেশ পেয়েছিলাম। এক দলীয়, এক নেতা, এক দেশ চিন্তা ভাবনা তাদের মধ্যে, এদেরকে ফ্যাসিস্ট বলা হয়ে থাকে। এবং আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের সময় যখন পাক হানাদার বাহিনী আমাদের নিরীহ মানুষের উপর আক্রমণ করলো, রাজারবাগ পুলিশ লাইন অথবা আমাদের বিডিআরের যে পিলখানা, অসংখ্য পুলিশ এবং বিডিআরকে হত্যা করলো, ঢাকা শহরে হত্যার যজ্ঞ চালানো, রিক্সাওয়ালা বলেন, বস্তিবাসী বলেন, সাধারণ মানুষ বলেন, রাস্তায় যাকে পেয়েছে তাকে নির্মমভাবে গুলি করা হয়েছে। এবং গ্রামে গ্রামে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। এমনিতর অবস্থায় সে সময় আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন সাহেব, ডক্টর কামাল হোসেন সাহেব, ওনারা গিয়েছিলেন, তাজউদ্দিন সাহেব বৈধ পেয়েছে। আমরা শেখ মুজিবকে বলেছিলেন যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন। উনি বলেন যে আমি এই পাকিস্তান ভাগনের দায়িত্ব আমি বেড়াতে চাই, আমি যেভাবে আলোচনা করেছি এখন মানবে, নিশ্চয়ই আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। তো উনি স্বাধীনতা ঘোষণা করলেন না। পরবর্তী পর্যায়ে যখন ক্র্যাকডাউন হয়ে গেল, পাকিস্তানের সেনাবাহিনী যখন আরো বেশি আক্রমণ করলো, তখন মানুষ দিশেহারা হয়ে গেল, কোথায় যাবে, কোন দিক যাবে, দিক অবস্থা। বাংলাদেশের বিরাট ভূমিতে পরিণত হচ্ছে। ঠিক সেই সময় চট্টগ্রাম কালুরঘাট বেতাকেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে। এবং সেই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্ফুলিঙ্গের মধ্যে সরে পড়লো, স্ফুলিঙ্গের মধ্যে, যে একজন স্বাধীনতার ঘোষক, একজন সেনাবাহিনীর মেজর আমাদেরকে যুদ্ধে ডাক হয়েছে। এবং বিশেষ করে এদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক, কৃষক সবাই কিন্তু লুঙ্গি পরে, গামছা গায়ে দিয়ে, লুঙ্গি পরে, গেঞ্জি পরে, একটা রাইফেল 303 রাইফেল দিয়ে পাকিস্তান দুর্দশ সেবা সেনাবাহিনী পাকিস্তান তাদের বিরুদ্ধে লড়াই করেছে 9 মাস। এবং লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে দিচ্ছে। এটা কারণ দয়ার দাম নয়। এই স্বাধীনতা কেউ আমাকে দয়া করে দেয় নাই, আমাদের সন্তানরা অর্জন করেছে। এই স্বাধীনতা যেহেতু আমাদের সন্তান অর্জন করেছে, এর বিরুদ্ধে ভূমিকা আমরা জানি। 52 ভাষা আন্দোলনের কথা বললেন একজন, যে 52 ভাষা আন্দোলনের রফিক জাফর বরকতরা রক্ত দেওয়ার পরে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সন্তানদের স্মরণে, ওই সময় একটা মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য মানুষ রক্ত দিয়েছে। খুবই বিরল ঘটনা আমাদের সন্তানরা করেছে। আমাদের পূর্বপুরুষরা কিন্তু এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অথবা বৈরীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বারবার। আপনারা জানেন এই যে আমাদের যে ভূমি, এই ভূমি সমুদ্র পৃষ্ঠ থেকে জেগে ওঠা একটা উর্বর ভূমি। এই ভূমিকে দখল রাখার জন্য বারবার আক্রমণ হয়েছে, কিন্তু বিরাট সমুদ্র এলাকা। এই সমুদ্র এলাকার কারণে এখানে এই ভূমিতে আরব, অনারব, তুর্কি, তাতার বিভিন্ন ভাবে ব্যবসা বাণিজ্যের জন্য আসছে। অনেক ইসলাম প্রচার করে যাচ্ছে। হয়তো শাহজাহান, আবুসাবি, যারা এক গ্রুপ তারা ইসলাম প্রচার করেছেন, আর একটা ব্যবসায়িক সমাজ তারা আসছে না, সেখানে বসতি স্থাপন। আমরা একটা সংকট জাতিতে বলি
কিন্তু আমাদের ডিএনএর মধ্যে যে প্রতিরোধ, এই চেতনা কিন্তু সেই সময় তৈরি হয়েছে। বন্দিরা আক্রমণ করেছে, প্রতিহত করেছে। সমস্যা আছে যে আজকে আমাদের যে বন্যার যে কথা বললেন, হ্যাঁ, এটা আমরা প্রতিগুলো মোকাবেলাই করে যাচ্ছি সবসময়। আমার জন্মের পর থেকে দেখি যে আমরা প্রতিনিয়ত কথা একটু আগে বললাম, সৃষ্টি হয়ে গেছে। এটা হলো কি, আমাদের মধ্যে চেতনা বোধ জাগ্রত হয়েছে। ইসলাম যেমন প্রসারিত হয়েছে, তেমনি আমাদের মধ্যে একটা সাংস্কৃতিক চেতনা বোধ জাগ্রত হয়েছে। সেই চেতনা বোধ হলো সকল আধিপত্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের উপর চাপিয়ে দেওয়া সমস্ত শাসনের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছে এবং এই জনগোষ্ঠীর মানুষ সোচ্চার হয়েছে। আর যদি শাসক তারা মানে নাই, হবে যে আমাদের একটা জাতি হাজার বছর ঐতিহ্যবাহী জাতি, যে জাতি সংস্কৃতিকে লালন করে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা স্বাধীনতার যুদ্ধ যেমন করেছি, বা আমরা ভাষা আন্দোলন যেমন করেছি, বিরোধীদের বিতাড়িত করেছি। আমরা সেই জাতি আজকে বাংলাদেশে এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছি যে আমাদের উপর ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দেওয়া, মানুষ মানল না। এই ছাত্র সমাজ দেখেন, তাদের কোনো অনশন ছিল না, রাস্তায় লেগে গেল। কোঠা আন্দোলন থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এক দফায় এক দফায় চলে যায়। এবং এমন অবস্থা সৃষ্টি হলো বাংলাদেশে যে আওয়ামী লীগের মতো সংগঠন, অনেক শক্তিশালী সংগঠন ছিল, আওয়ামী লীগের মতো সংগঠন, তার নেত্রী এবং তার সমস্ত লোক পালিয়ে গেল বাংলাদেশ থেকে। একটা ডাক্তার ভুল করলে যেমন একটা রোগী মারা যায়, নেতা ভুল করলে সমস্ত দলটা শেষ হয়ে যায়। আজকে আওয়ামী লীগের অবস্থা দেখেন, কেউ বলতে পারে না যে আমি এখন আওয়ামী লীগ করি, মানে তাদের ভয় কাজ করে, কারণ এমন অন্যায় করেছে, এমন 2000 ছেলেকে রাস্তায় রক্তাক্ত গুলি করে হত্যা করেছে প্রকাশ্যে। 71 যুদ্ধের সময় আমরা দেখি নাই, ভিজুয়াল ছিল না। শুনেছি যে 30 লক্ষ, 3 লক্ষ, 20 লক্ষ মারা গেছে, কিন্তু আমরা ভিজুয়াল দেখি নাই। এই 24 আন্দোলনে আমরা ভিজুয়াল দেখলাম, আমাদের মিডিয়ার কারণে ভিজুয়াল দেখলাম যে হাজার হাজার সন্তানকে কিভাবে গুলি করে মারা। আর অভিভাবকরা রাস্তা নেমে গেলেন, মারা রাস্তা নেমে গেলেন, শিক্ষকরা রাস্তা নেমে গেলেন, সর্বস্তরের মানুষ রাস্তা নেমে গেলেন। এখান থেকে রাজনৈতিক দল বলেন, সামাজিক দল, সংগঠন বলেন, শিশু সংগঠন বলেন, সবাই মিলে একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে গেল। বাবা তোরা জীবন দিল, একটা ছেলে দাঁড়িয়ে গেল রাস্তা, পুলিশ সামনে দাঁড়িয়ে গেল রাস্তায়, বুক করে দাঁড়ালো, তাকে তাদের গুলি করলো। কত নির্মম নিষ্ঠুরতা দেখা। আমাদের তো অনেকে নিয়ে গুম ঘরে নিয়ে গেছে, অনেকে নিয়ে আবার আয়না ঘরে নিয়ে গেছে, অনেকে হত্যা করা, সিরিয়াস তাদেরকে দেখেন মেরে তার পেটের ভিতরে পাথর ঢুকিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো এখন দেখছে সবাই। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা হলো একটা দলকে ক্ষমতা রাখার জন্য কত ভাবে মানে একটা ফ্যাসিস্ট শাসন হতে পারে, যার নমুনা হলো আওয়ামী লীগ দুঃশাসন। সেখান থেকে দেশের মানুষ একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করছে এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিন্তা করলেন যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। আমরা সমতলে যারা বসবাস করি, পাহাড়েও আমাদের বন্ধুরা বসবাস করে। আমি যে বাংলা ভাষায় কথা বলি, একজন পাহাড়ি পঞ্চায়েত উপজাতি যাদের উপজাতি বলা যায়, নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছে, তারা তাদের ভাষায় কথা বলে। এখানে মারমা বলেন, কারো বলেন, হাজং বলেন, চাকমা বলেন, মণিপুরি বলেন, সবাই তাদের কবিতা, তাদের গান, তাদের সাহিত্য, তাদের সঙ্গীত রচনা করে। তাদেরটা কি হবে? বাংলা ভাষা আন্দোলনের মাতৃভাষা প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানের জীবন দিল। আজকে যদি ওদের সেই জিনিসগুলো আমরা মূল্যায়ন না করি, মূলধারা যদি নিয়ে আসতে পারি, তাহলে এরা একদিন তারা আমাদেরকে আমাদের একই অবস্থার মধ্যে আমাদের বিরুদ্ধে চলে যাবে। যে কারণে প্রেসিডেন্ট জিয়া রহমান ভাবলেন যে আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে একটা জাতীয় সত্তা করছে। আমরা কারা? বাংলাদেশে যারা বসবাস করি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পাহাড়ি বলেন, আমরা মণিপুরি বলেন, গারো বলেন, হাজং বলেন, যারা আছে সবাই টেরিটরির মধ্যে যারা বসবাস করি, তাদের পরিচয় হলো আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি, এটা প্রাউড ফিল করা উচিত সবাই। শেখ হাসিনা 17 বছর ক্ষমতা ছিলেন, তার পাসপোর্ট বাংলাদেশি রাখা হয়েছে, পরিচয় দিয়ে গেল। 1981 সালে জিয়া রহমান সাহেব এদেশের মেধাবী ছেলেদেরকে নিয়ে গভীর সমুদ্রে গিয়েছিলেন। আপনারা অনেকে জানেন, যারা বয়স্ক তারা জানেন। আমি সেই সময় জাতীয় সাধারণ সম্পাদক ছিলাম, কবি আলমদ সভাপতি ছিলেন, আমরাও সেই সময় গিয়েছিলাম। প্রেসিডেন্ট সাহেব গভীর সমুদ্রে জাহাজে সেমিনার করতেন প্রতিদিন, 3 দিন ছিলাম আমরা, 18, 19, 20 জানুয়ারি 1981 সাল। প্রতিদিন সেমিনার হতো। একদিন পূর্ণিমা রাত প্রেসিডেন্ট জিয়া রহমান একটা আলো দেখে আমাদেরকে বললেন, ওই যে আলো দেখা যায়, ওটা বাংলাদেশের সীমানা দক্ষিণ তালপট্টি। ওই দক্ষিণ তালপট্টি সহ বাংলাদেশের এই সমুদ্র সীমানায় প্রায় 100 বছরের মধ্যে প্রায় 50,000 বর্গমাইলে নতুন বাংলাদেশ জাগবে। যে বাংলাদেশের কিছু রয়েছে তেল এবং গ্যাস সম্পদ,
তেলের যে নহর বইছে, গ্যাসের যে নহর বইছে, এটা আমার বাংলার সম্পদ, বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে উত্তোলন করতে হবে। উনি বললেন, আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যারা জীবন বাজি করে তোমার পতাকা এনে দিয়েছি, আমরা যারা যুদ্ধ করে সার্বভৌমত্ব দিয়েছি, দেশের মানুষের স্বাধীনতা দিয়েছি, আমরা থাকবো না, নিউ জেনারেশন তোমরা থাকবে। এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, দেশীয় পতাকা এবং আমার সম্পদকে রক্ষা করতে হবে তোমাদেরকে। আমাদের সম্পদের কারণেই আমাদের দেশের রাষ্ট্রপতিদেরকে হত্যা করা হয়, আমাদের সম্পদের কারণেই আমাদের দেশের লুণ্ঠন করার প্রক্রিয়া করা হয়, এগুলো আপনারা সবাই জানেন। সামাজিক অপরাধের কথা ভাই বলবেন কিভাবে হয়? আমাদের 3000 কিলোমিটার একটা ভারতের এখন সীমানা আছে। এই 3000 কিলোমিটারের মধ্যে প্রেসিডেন্টের অসংখ্য কারখানা আছে, যেখানে প্রেসিডেন্ট বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। গরু যেমন পাঠাতো আগে, প্রেসিডেন্ট পাঠায়। আর মায়ের একটা ফসল থেকে আলু কিছু কিলোমিটার জন্য এগুলো আসে। অর্থাৎ আমাদের এই যুব শক্তিকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এদেরকে অবক্ষয়ের মধ্যে দিয়ে ফেলে দিতে হবে। তাহলে এই যে মাথা তুলে দাঁড়ানোর যে ইতিহাস ধ্বংস হয়ে যাবে। কেউ বা যেমন আমেরিকার পেটের মধ্যে কখনো আক্রমণ করতে পারে না আমেরিকা, কিন্তু ভারতের পেটের মধ্যে আমাদের অবস্থান, ভৌগোলিক অবস্থান। এই অবস্থান আমাদের বেনিফিট হলো, আমাদের পাশে বিশাল একটা সাগর আছে, সমুদ্র বন্দর আছে আমাদের। এই বিশাল বন্দর কিন্তু অনেকে ওইভাবে নাই। সেভেন সিস্টার্সও নাই বন্দর, নেপালের বন্দর নাই, আমাদের আছে। অর্থাৎ আমরা এই বন্দর ব্যবহার করে অনেক উন্নত হতে পারবো। সিঙ্গাপুর ছোট্ট একটা বন্দর ব্যবহার করে আজকে কোথায় চলে গেছে। আজকে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার মাহাথির মোহাম্মদ আসছেন 1961 সালে প্রেসিডেন্ট জিয়ার সাথে কথা বলার জন্য। প্রেসিডেন্ট জিয়াকে বললেন যে আপনার পরিকল্পনা কি, দেশ কোথায় নিয়ে যেতে চান? প্রেসিডেন্ট জিয়া তখন বলেছিলেন যে আমি বাংলাদেশকে একটা স্বাধীন, আধুনিক এবং বিজ্ঞান সমস্ত মনস্ক জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এই বিজ্ঞান সম্মত জাতিকে গড়ে তোলার জন্য জিয়া রহমান সেই সময় আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন 80 সালে। এই যে জিয়া রহমানের চিন্তা ভাবনা, এটা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির সাহেব বুঝেছিলেন এবং তার সঙ্গে ডিসকাশন করেছিলেন। সেই সময় মাহাথির সাহেবের প্রথম মেয়ে উপস্থিত ছিলেন। আমি এবং এই লেখাটা বাংলাদেশ মন্ত্রী লিখেছিলাম। আজকে কি ঘটনা ঘটেছিল, মাহাথির সাহেব এখান থেকে গিয়ে মালয়েশিয়ার সেই জিনিসগুলো অ্যাপ্লাই করেন। তা মালয়েশিয়া তো মাছের কন্ডি বসেছিল, পান গাছে পানির তেলের কন্ডি বসেছিল, বনের কন্ডি বসেছিল। এই ডেভেলপমেন্ট ছিল না। কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে কথা বলার পরে ওনার যে পরিকল্পনা, এগুলো নিয়ে মালয়েশিয়ার কোথায় চলে গেছে। আগে মালয়েশিয়ার মানুষ শ্রীলঙ্কায় চাকরি করতে আসতো, ইন্ডিয়ায় চাকরি করতে আসতো, বাংলাদেশে আসতো। আজকে আমরা শ্রীলঙ্কার, ইন্ডিয়া, ভারতের লোকেরা মালয়েশিয়ার চাকরি করতে যায়, ব্যবসা করতে যায়। কোথায় চলে গেছে? আমরা আমাদের প্রেসিডেন্টকে হত্যা করলাম, আর মালয়েশিয়া মাহাথিরকে দিল কাল ক্ষমতা রাখলো। এই জন্যই আমাদের সম্পদ লুণ্ঠনের কারণে কিন্তু আমাদের রাষ্ট্রপতিদের উপর আক্রমণ করা আসছে। আজকে যে ব্যবস্থা করে আসছে, আমি মনে করি তারেক রহমান সাহেব জিয়া রহমান উত্তরসূরি হিসেবে তার কাজগুলো করার চেষ্টা করছে। তিনি বলছেন প্রথম কাজ কি করলেন, ফ্যামিলি কার্ড দেবো। আজকে একটা সাক্ষাৎকার দেখলাম, ও বললো যে 3 মাস আর 2 মাস আগে আমি ফ্যামিলি কার্ড পাইছি, পাওয়ার পরে আমার সন্তানদের লেখাপড়া করতে কষ্ট করে দিচ্ছি, আমারও কিছু সমস্যা হচ্ছে। আমি যে অভাবে ছিলাম সে অভাবে নাই। তারপরে কি বললেন, খাল খনন করতে হবে। এই আজকে আমাদের যে বন্যা প্লাবিত হচ্ছে, খাল যদি খনন থাকতো, নদী যদি খনন থাকতো, পানিগুলো ধরে রাখতে পারতাম। জিয়া রহমান সাহেব সেই সময় খাল খনন করে, নদী খনন করে পানি ধরে রেখে, তার সময় জিয়া রহমানের সময় আমাদের 1 ফসলের জন্য 3 ফসল আবাদ করেছিলেন এবং সেই সময় চাউল এক্সপোর্ট করেছিলেন জিয়া রহমান সাহেব। আপনারা অনেকে জানেন। এখন আমাদের দেশকে আমাদের তৈরি করতে হবে, আমাদের দেশকে আমাদের আগে নিতে হবে, আমাদের নিজেরা তৈরি করতে হবে, এদের অতীত কথা বলতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ প্রদর্শন করতে হবে। আমরা যদি সেই পথ প্রদর্শন করতে পারি, তাহলে সত্যিকার অর্থে সবুজ সেনার যে 73 বছরের অগ্রযাত্রা, এটা আরো দীর্ঘস্থায়ী হবে। কারণ আজকে কচিকাঁচা বলেন, ওই সবুজ সেনা বলেন বা মুকুল বোধ বলেন, ছোটবেলা শুনেছি তার নাম। ছোটবেলা থেকে আমিও যদি লিখতাম, ছোট ছোট লিখতাম, আমার একটা অভ্যাস ছিল, কে কে লেখে বা কে কচিকাঁচা মেলায় সবাই এবার লিখতো, খেলা করে লিখতো। তারপর আপনার যে মুকুল বোধ এ সম্পর্কে আইডিয়া ছিল। এই যে সংগঠনগুলো করে আমরা এখন টিকে আছেন, প্রতিকূলতার মধ্যে দিয়ে টিকে আছেন, কেউ সাহায্য করেন, আপনার নিজেরা নিজেদের সংগঠনকে তার আগে নিয়ে যাচ্ছেন। বিশাল ব্যাপার। 73 বছর একটা সংগঠন টিকে রাখা একটা কঠিন ব্যাপার। এই জন্যই আমি আপনাদের বলছি যে সঠিক দিক নির্দেশনা যদি থাকে, সঠিক দৃষ্টিভঙ্গি যদি থাকে, সঠিক চিন্তা ভাবনা থাকে, দেশ এবং জাতির কল্যাণ যদি মাথার মধ্যে থাকে, সেটা 1000 বছর টিকে থাকবে। জিয়া রহমানের যে রাজনীতি 1000 বছর টিকে থাকবে, আমাদের জাতীয়তার পরিচয় 1000 বছর টিকে থাকবে। সেই কাজগুলো করার জন্য আমরা যে জাতি গোষ্ঠী আছি, আমাদেরকে আজকে অর্গানাইজ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আসেন আগামী দিনে সকল বিভেদ ভুলে গিয়ে
আজকে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সম্পদের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ করি, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি এবং আগামী দিনে এই যে অগ্রযাত্রা চলছে, এই সাংস্কৃতিক অগ্রযাত্রা, সামাজিক অগ্রযাত্রা এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় আমরা সবাই সামিল হই। এই প্রত্যাশা রেখে আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত জানাই